হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, তোমরা যারা নবম দশম শ্রেণী এবং হচ্ছে ক্লাস 6, ক্লাস 7 এবং ক্লাস 8 এ আছো, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি কঠিন বিষয়ের নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের আবার অনেকগুলো বিষয় আছে। দেখো, এর মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করা অথবা নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করা আমাদের পরীক্ষায় এসে থাকে। তো আহ, চলো আমরা আজকে এই টপিকটা শিখে আসি এবং আমরা খুব সহজেই মাত্র 9 থেকে 10টি নিয়মের মধ্যে এটি শিখে ফেলবো আশা করি। তো চলো শুরু করা যাক। আমি যেটি নিয়েছি, দেখো, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে ওকে আমরা ওই সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব? আমরা এই অনলি অথবা অ্যালোনের জায়গায় কি বসাবো? নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন। এখন দেখো, তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমরা কখন কোন জায়গায় বসাবো? যখন এই অনলি অথবা অ্যালোন কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, কখন কোনো ব্যক্তিকে নির্দেশ করলে আমরা বসাবো হচ্ছে নান বাট। যদি অনলি অথবা অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করে, তখন আমরা বসাবো নাথিং বাট। আবার এই অনলি অথবা অ্যালোন যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, তখন আমরা বসাবো নট মোর দেন। বাকি সব কিছু একই থাকবে। তো চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখেছি। দেখো, আমরা একটি উদাহরণ লিখেছি, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থ কি? শুধু তুমি পারো কাজটি করতে। এখন এই সেন্টেন্সে অনলি আছে না? এই অনলি যদি কোনো সেন্টেন্সে থাকে, ওকে আমরা কিভাবে নেগেটিভ করব? এই অনলির বদলে বসাবো এই তিনটার যে কোনো একটা। এখন দেখো, অনলি ইউ ক্যান, ইউ, ইউ কাকে নির্দেশ করে? ব্যক্তি, বস্তু নাকি সংখ্যা? ইউ অবশ্যই ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে আমরা কি বসাবো এই অনলির বদলে? কি বসাবো? নান বাট। তাহলে লেখো নান বাট, বাকি সব কিছু আমরা লিখে দেব। তাহলে কি? ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক। বুঝতে কি পেরেছো? দেখো, আমরা কি করেছি? শুধু অনলি, মানে হচ্ছে অনলির পরিবর্তে নান বাট বসিয়েছি। নান বাট কেন বসিয়েছি? কারণ এই অনলির পরে এই অনলি কাকে নির্দেশ করেছে? ইউকে নির্দেশ করেছে, কারণ ইউ ব্যক্তি। এর জন্য আমরা বসিয়েছি নান বাট। তো আশা করি সবাই প্রথম নিয়মটি খুব সহজেই বুঝতে পারছো। এখন চলে যাই আমরা পরবর্তী নিয়মে। দেখো, 2 নম্বর নিয়মে আমরা লিখেছি, কোনো সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু, তাহলে কি? মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু, এই তিনটি জিনিসের যে কোনো একটি থাকে, তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? এই মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টুর বদলে আমরা বসাবো ক্যান নট বাট। তারপর দিতে হবে V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? আমরা এভাবেও করতে পারি, আমরা চাইলে আরেকভাবেও করতে পারি। দেখো, এই ক্যান নট বাট না দিয়ে আমরা বসাতে পারি ক্যান নট হেল্প। তারপর কিন্তু এই ক্যান নট বাট না দিয়ে যদি আমরা ক্যান নট হেল্প দেই, তাহলে আমাদের ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। বুঝতে পারছো? যদি বুঝে থাকো তো ভালো, আর না বুঝে থাকলে দেখো, আমরা একটা এক্সাম্পল নিয়েছি। দেখো, ইউ মাস্ট লার্ন ইংলিশ। তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। ঠিক আছে? এখন এই সেন্টেন্সে মাস্ট আছে না? আছে। এই মাস্টের পরিবর্তে আমরা কি করব? একেবারে সহজ, এই মাস্টের পরিবর্তে আমরা দিব ক্যান নট বাট। তাহলে লেখো, প্রথমে কি আছে? ইউ। তারপর মাস্টের পরিবর্তে কি দিব? ক্যান নট বাট, ক্যান নট বাট। তারপরে কি? দেখো, V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাইলে এখানে ভার্ব আছে কি? লার্ন, মানে শেখা। তাহলে এটা V1ই আছে, মানে এইটা এভাবেই লিখবো, LEARN, লার্ন। ঠিক আছে? তারপরে কি? বাকি অংশ ইংলিশ। কি করেছি? জাস্ট মাস্টের পরিবর্তে আমরা দিয়েছি ক্যান নট বাট, তারপর দিয়েছি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? এখন যদি আমরা ওকে এই নিচে মানে নিচে যেভাবে দিয়েছি এভাবেই করতে যাই, মানে ক্যান নট বাটের জায়গায় ক্যান নট হেল্প দিব, তাইলে কেমনে করব? দেখো, ইউ ক্যান নট হেল্প, তারপর এই লার্ন, মানে এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের সাথে দিতে হবে আইএনজি। তাহলে LEARNING,
লার্নিং ইংলিশ। বুঝতে পারছো আমরা কি করছি? জাস্ট এই মাস্টের পরিবর্তে আমরা যদি ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে একটা দিতে হবে আইএনজি, আর যদি ক্যান নট বাট বসাই তাহলে কিছু দিতে হবে না, শুধু আমরা এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাটটা দিব, বাকি সব লিখে দিব। 2 নম্বর নিয়ম খুবই তোমার সহজ ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি। তোমার হচ্ছে এই সব এক্সাম্পল তোমাদের বোর্ড পরীক্ষা থেকে নেওয়া, বোর্ড পরীক্ষা আসছে বিগত সালে, ওই এক্সাম্পলগুলো নিয়ে আমরা এগুলো তোমার সমাধান করতেছি। তো আমরা চলে যাই 3 নম্বর নিয়মে। দেখো 3 নম্বর নিয়মে আমরা কি নিয়েছি? 3 নম্বরে কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে, এভরির পরে নাউন অথবা প্রোনাউন থাকতে পারে, অথবা এভরি যুক্ত সেন্টেন্সকে এভাবে আমরা বলতে পারি, এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে, মানে এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা এই এভরি এর পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো। কি বসাবো? দেয়ার ইজ নো। তারপর হচ্ছে এভরি এর পরের যে শব্দটা থাকবে ওটাকে আমরা বসাবো, তারপর বাট বসিয়ে দেব, শেষ। তারপর বাকি যে অংশ আছে সব লিখে দেবো। তাহলে কি করবো? প্রথমে আমরা আবার একটু খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, এভরি এর পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো, তারপর বসাবো কি এভরি এর পরবর্তী যে শব্দটি থাকবে, তারপর হচ্ছে বাট। এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তাহলে কি দেখো, এভরি এর পরিবর্তে আমরা কি বসাবো? আমি কি লিখছি? এভরি মাদার লাভস হার চাইল্ড। মানে এই সেন্টেন্সে কি এভরি আছে? এভরি আছে না? তাহলে এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি করতে হবে? এই এভরির পরিবর্তে বসাতে হবে দেয়ার ইজ নো। তাহলে বসাও দেয়ার ইজ নো। লিখলাম দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো লিখার পরে এভরি এর পরের শব্দটি, তাহলে এই সেন্টেন্সে এভরি এর পরের শব্দকে মাদার, তাহলে আমাদের দেয়ার ইজ নোর পরে কি বসাতে হবে? মাদার। বসালাম মাদার। তারপরে কি? বাট। বসাও বাট। তারপরে বাকি অংশ, বাকি অংশ কি আছে? লাভস হার চাইল্ড। লেখো লাভস হার চাইল্ড। বুঝতে কি পারছো? দেখো কি করছি আমরা, এভরি এর পরিবর্তে কি বসাইছি? দেয়ার ইজ নো। তারপরে কি করছি? এভরি এর পরবর্তী শব্দটি বসাইছি মাদার, তারপর বসাইছি বাট, তারপর বাকি অংশ। খুব সহজেই আমরা 3 নম্বর নিয়ম শেষ করলাম। এখন দেখো আমরা 4 নম্বর নিয়মে চলে যাই। দেখো 4 নম্বর নিয়মে আমরা কি শিখব? কোনো সেন্টেন্সে যদি বোথ এবং অ্যান্ড থাকে, বোথ ডট 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 অ্যান্ড, ওই সেন্টেন্সকে আমরা নেগেটিভ কিভাবে করব? আমরা সিম্পলি এই বোথের পরিবর্তে বসাবো নট অনলি, এবং এই অ্যান্ডের পরিবর্তে বসাবো বাট অলসো। দেখো আমরা একটা এক্সাম্পল করি তাহলেই বুঝে যাবে। বোথ রানা অ্যান্ড রাকিব আর রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। বোথ পেয়েছি এবং অ্যান্ড পেয়েছি, তাহলে আমরা এই বোথের পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে বসাবো নট অনলি। বসাও, বোথের পরিবর্তে বসাও নট অনলি। লেখো নট অনলি, লিখে ফেলো নট অনলি। তারপরে কি? রানা। লেখো রানা। তারপরে অ্যান্ড পেয়েছি না? এই অ্যান্ড এর পরিবর্তে লিখবা বাট অলসো। লেখো বাট অলসো। লিখছো? লেখার পরে বাকি যা অংশ আছে লিখে দাও। তাহলে বাকি আছে কি? রাকিব আর রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। রাকিব আর রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। বোঝা গেল? বুঝতে পারছো না কি করছি? প্রথম বোথের জায়গায় বসাইছি নট অনলি, এবং অ্যান্ডের জায়গায় বসাইছি বাট অলসো। এটুকুই চেঞ্জ আমাদের, আর কোনো মেজর চেঞ্জ নাই, খুবই সহজ। এখন আমরা চলে যাব 5 নম্বর নিয়মে। দেখো 5 নম্বর নিয়মে কি আছে? কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি লেস এবং দেন থাকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি লেস এবং দেন থাকে, আমরা কি করব? আমরা এই লেসের পরিবর্তে বসাবো নট অ্যাজ, এবং পরবর্তী যে দেন আছে না, ওই দেনের পরিবর্তে বসাবো অ্যাজ। এটুকুই জাস্ট। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, রহিম ইজ লেস ক্লেভার দ্যান করিম। তাহলে রহিম করিমের থেকে কি? কম চালাক। তাহলে এই লেস আমরা পেয়েছি না এই সেন্টেন্সে? এই লেস আছে, এবং আর আছে কি? দেন আছে। তাহলে এই লেসের পরিবর্তে আমরা বসাবো নট অ্যাজ, এবং পরবর্তী এই যে দেন এর পরিবর্তে বসাবো অ্যাজ।
আর কিছু না। তাহলে আমরা লিখে ফেলি, দেখো লেখো, সবাই লেখো, রহিম ইজ, লেসের পরিবর্তে কি বসাবো? নট এজ। কি বসাবো? নট এজ বসিয়েছি। তারপরে কি আছে? ক্লেভার, লেখো ক্লেভার। তার পরবর্তী অংশ কি আছে? দেখো দেন। এখন এই যে দেন, এই দেনের পরিবর্তে আমরা কাকে বসাবো? এস কে বসাবো। তাহলে লেখো এজ। তারপর বাকি কি আছে? করিম। শেষ। কি করছি আমরা? লেসের পরিবর্তে বসিয়েছি নট এজ এবং এই দেনের পরিবর্তে বসিয়েছি এজ। 5 নাম্বার নিয়ম শেষ। এখন দেখো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। দেখো পরবর্তী নিয়মে কি আছে? অ্যাজ ডট ডট অ্যাজ। কোনো সেন্টেন্সে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ তারপর আবার অ্যাজ থাকে, তাহলে প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা নিব নট লেস এবং পরবর্তী অ্যাজ এর পরিবর্তে আমরা নিব দেন। বুঝতে কি পেরেছো? কি করব? প্রথম অ্যাজ এর পরিবর্তে লিখব নট লেস, পরবর্তী অ্যাজ এর পরিবর্তে লিখব দেন। তাহলে দেখো, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম। তাহলে এই প্রথম একবার অ্যাজ আছে, তার পরবর্তীতে আবার একবার অ্যাজ আছে। তাহলে এই প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা কি নিব? নট লেস। তাহলে লেখো, রহিম ইজ, রহিম ইজ, তারপর এই প্রথম অ্যাজ এর জায়গায় আমরা লিখব নট লেস। কি লিখব? নট লেস। লিখেছো? তার পরবর্তী যা আছে, কি আছে? টল, TALL, টল। তারপর এই অ্যাজ এর জায়গায় আমরা কি লিখব? দেন লিখব। তাহলে লেখো দেন। তারপর বাকি অংশ কি আছে? করিম। শেষ। কি করেছি? এই অ্যাজ এর পরিবর্তে লিখেছি নট লেস আর পরবর্তী অ্যাজ এর পরিবর্তে লিখেছি দেন। বুঝতে কি পেরেছো? চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। আচ্ছা দেখো, পরবর্তী 7 নাম্বার নিয়মে যে জিনিসটা আমরা শিখবো, দেখো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে এবং অলওয়েজ প্লাস শব্দ থাকে, মানে অলওয়েজের পরে যে কোনো একটা শব্দ থাকবে, ঠিক আছে, তাহলে ওই অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? আমরা জাস্ট এই অলওয়েজের পরিবর্তে লিখে দিব নেভার। অলওয়েজের অর্থ কি? সবসময়। নেভার অর্থ কি? কখনো না। এইটুকুই। কি করব? অলওয়েজের জায়গায় দিব নেভার, নেভার। আর এই যে শব্দটা থাকবে, এই শব্দটার বিপরীত শব্দ আমাদের বসাতে হবে। এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। বুঝতে কি পেরেছো? দেখো আমরা একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলে কি লিখেছি দেখো, এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। তাহলে কি? তোমার হচ্ছে ট্রেন যাত্রা সবসময় উপভোগ্য। এই এনজয়েবল অর্থ কি? উপভোগ্য। এবং এই সেন্টেন্সে অলওয়েজ আছে, আছে না অলওয়েজ? অলওয়েজ কি আছে? তাহলে এই অলওয়েজের পরিবর্তে আমরা কি লিখব? নেভার। অলওয়েজের পরিবর্তে জাস্ট নেভার লিখব। আগেরগুলো সব সেম থাকবে। লেখো আগেরগুলো কি আছে? এ জার্নি, যে ও জার্নি বাই ট্রেন ইজ, তার পরবর্তীতে দেখো আছে অলওয়েজ। এখন এই অলওয়েজ এর পরিবর্তে আমরা কি ইউজ করব? অলওয়েজ এর পরিবর্তে ইউজ করব হচ্ছে নেভার। ইউজ করব নেভার। তারপর হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি? এই অলওয়েজ এর পরবর্তী যে শব্দটা আছে না, এই অলওয়েজ এর পরবর্তী শব্দটার আমাদের বিপরীত শব্দ করতে হবে। তাহলে এনজয়েবল, এনজয়েবল অর্থ হচ্ছে উপভোগ্য। তাহলে উপভোগ্যর বিপরীত শব্দ কি বলতে পারো? তোমার হচ্ছে এনজয়েবল মানে বোরিং। এনজয়েবলের বিপরীত শব্দ কি লিখতে পারি আমরা? বোরিং। ঠিক আছে? তাহলে আমাদের এই বাক্যগুলোকে তোমার সরি এই শব্দগুলোকে নেগেটিভ, মানে এর বিপরীত শব্দ, কিছু বিপরীত শব্দ জানা লাগবে, যেটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা পরে মুখস্থ করে নেবে, তাহলে আর সমস্যা হবে না। এখন আমরা চলে যাব পরবর্তী নিয়মে। দেখো পরবর্তীতে আমরা 8 নাম্বার নিয়মে কি শিখবো? কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি অথবা মাছ অথবা এ ফিউ অথবা এ লিটল থাকে, তাহলে আমরা এই মেনির পরিবর্তে বসাবো হচ্ছে নট এ ফিউ। মাছের পরিবর্তে বসাবো নট এ লিটল। তারপরে এ ফিউর পরিবর্তে বসাবো নট মেনি এবং এ লিটলের পরিবর্তে বসাবো নট মাছ। বুঝতে পারছো কি করব? মেনির পরিবর্তে নট এ ফিউ, মাছের পরিবর্তে নট এ লিটল, এ ফিউর পরিবর্তে নট মেনি এবং এ লিটলের পরিবর্তে নট মাছ। এইগুলো আমরা ব্যবহার করব।
তাহলে দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে আসি। দেখো, আই হ্যাভ মাচ মানি, আই হ্যাভ মাচ মানি, এই মাছ আছে না, মাছের পরিবর্তে আমরা কি ব্যবহার করব দেখো তো, মাছের পরিবর্তে নট এ লিটল। তাহলে লেখো আই হ্যাভ, মাছের পরিবর্তে নট এ লিটল, তারপর হচ্ছে বাকি অংশ কি আছে, মানি। খুবই সহজ, এইগুলো থাকলে আমরা এইগুলো বসিয়ে দেব। বুঝতে কি পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা সর্বশেষ নিয়মে চলে যাই। দেখো, সর্বশেষ যে নিয়ম, আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো নিয়ম শিখেছি, এই সবগুলো নিয়মের মধ্যে যদি কোনো সেন্টেন্স না থাকে, তখন আমরা সেটাকে কিভাবে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। দেখো আমরা কি লিখেছি, পূর্ববর্তী নিয়ম না মানলে, মানে এতক্ষণ পর্যন্ত যে নিয়মগুলো শিখেছি, প্রথম আমরা কি শিখেছি, অনলি অথবা অ্যালোন, তারপর শিখেছি লেস দেন, তারপর শিখেছি তোমার হচ্ছে নট অনলি বাট অলসো, তারপর শিখেছি, মানে যতগুলো এ পর্যন্ত শিখেছি, যে 8টা রুল শিখেছি, এই 8টার মধ্যে যদি কোনো মানে নিয়মে আমাদের না পড়ে, তাহলে আমরা কিভাবে মানে ওটাকে নেগেটিভ করব। দেখো, পূর্ববর্তী নিয়ম না মানলে অথবা সাধারণ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, আমরা কি করব, ওই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকবে, ওই অক্সিলারি ভার্ব লিখব। তাহলে অক্সিলারি ভার্ব লেখার পরে নট বসাবো, তারপর মূল যে শব্দটা থাকবে না, ওইটার বিপরীত শব্দ করে দিব। এখন অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব তোমরা সবাই কম বেশি চিনো, আমি যতদূর মানে আশা করি, তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর হচ্ছে ডু, ডাজ, ডিড। এছাড়াও কিছু মডাল ভার্ব আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই প্রত্যেকগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্ব লিখবো, আর যদি না থাকে, তাহলে অক্সিলারি ভার্ব আমাদের বসাতে হবে। কিভাবে বসাতে হবে আমরা সবই বলবো। দেখো, তাহলে তারপর আমরা বসাবো নট, তারপর মূল শব্দের বিপরীত শব্দ। এখন আমরা একটা এক্সাম্পল করলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা লিখেছি ইট ইজ এ ডিফিকাল্ট থিং। ডিফিকাল্ট অর্থ কি, কঠিন। তাহলে ইট ইজ এ, এটা একটা ডিফিকাল্ট থিং, মানে কঠিন বিষয়। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের এতক্ষণ পর্যন্ত যতগুলো নিয়ম শিখেছি তার একটিও পড়েছে এই সেন্টেন্সে? পড়ে নাই। যদি না পড়ে, তাহলে আমরা কি করব, দেখো আমরা কি করব, যা আছে লিখব। প্রথমে আমরা লিখব, লেখো ইট। ইট লেখার পরে কি করতে হবে, এখানে অক্সিলারি ভার্ব আছে, কে অক্সিলারি ভার্ব আছে না, ইজ। তাহলে অক্সিলারি ভার্ব আমরা বসাও, বসাও ইজ। তারপর বসাতে হবে কি, নট, বসালাম নট। তারপর মূল শব্দকে, এখানে মূল শব্দ হচ্ছে না ডিফিকাল্ট, ও এ আছে আমাদের, এ রয়ে গেছে, তাহলে এ লিখবো। এ, এ লেখার পরে মূল শব্দ কি, ডিফিকাল্ট না, ডিফিকাল্ট শব্দের অর্থ হচ্ছে কঠিন। তাহলে কঠিনের বিপরীত শব্দ কি, সহজ। সহজের ইংলিশ কি, ইজি। আচ্ছা, লেখো ইজি। তারপরে কি, থিং। এখন দেখো আমরা কি লিখেছি, ইট ইজ এ ডিফিকাল্ট থিং আর ইট ইজ এ ইজি থিং। এটা কি হয়েছে? হয়নি। দেখো, এই ইজি, ইজি আছে না, এখানে ছিল ডিফিকাল্ট, ডি এর ডিফিকাল্টের প্রথম যে অক্ষরটা ছিল এটা ছিল কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে সবসময় এ বসে। ঠিক আছে, কিন্তু এই যে ইজি আছে না, ইজির প্রথম ওয়ার্ডটা কি, প্রথম ওয়ার্ডটা হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে। ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে। তাহলে আমরা এখানে এ দিলে হবে, এখানে দিতে হবে এন। তাহলে কি, ইট ইজ নট অ্যান, মুছে লিখি দেই, ইজি থিং। বুঝতে কি পেরেছো? আমরা আরেকটি এক্সাম্পল করি, দেখো তাইলে আরো বোঝা যাবে ক্লিয়ার। দেখো, আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছি, ইট লিভস টুগেদার। অর্থ কি, এরা একসাথে বসবাস করে। লিভস অর্থ কি, বসবাস করা, আর টুগেদার অর্থ কি, টুগেদার অর্থ একসাথে। এখন এটা কি আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মগুলো শিখেছি তার মধ্যে আছে? অবশ্যই নাই। তাহলে কি করতে হবে, প্রথম অংশ আমরা লিখবো, লেখো ইট। লিখেছো? লেখার পরে আমাদের আনতে হবে কি, অক্সিলারি ভার্ব। এখন এইখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন আমাদের মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদের আনতে হবে ডু, ডাজ অথবা ডিড। কি কি আনতে হবে, ডু, ডাজ অথবা ডিড।
এই তিনটার যে কোনো একটা আমরা আনতে পারবো। এখন আমরা চাইলেই কি যে কোনো একটা আনতে পারবো না। শোনো, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা ডু অথবা ডাজ এর যে কোনো একটি বসাতে পারবো। প্রেজেন্ট টেন্স হলে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হলে, আর যদি পাস্ট টেন্স হয় তখন আমরা বসাতে পারবো ডিড। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, এবং যদি পাস্ট টেন্স হয় তখন আমরা বসাবো ডিড। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার দুইটা জিনিস আছে, ডু অথবা ডাজ। এখন আমরা কখন ডু বসাবো, কখন ডাজ বসাবো। শোনো, খুব সহজে তোমরা মনে রাখার মতো আমি একটি জিনিস বলে দিই, যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে তাহলে আমরা বসাবো ডাজ। কি বসাবো? ডাজ। যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে তখন আমরা বসাবো ডাজ, আর যদি কিছু না থাকে তাহলে আমরা বসাবো ডু। খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। এখন দেখো, এখানে আছে ইট লিভস, লিভস মানে বাস করা, তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস আছে না? আছে। ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে আমরা কি বসাবো? ডাজ। বসাও ডাজ। তারপর কি বসাতে হবে? নট। তারপরে দেখো, তাহলে লিভস টুগেদার, টুগেদার অর্থ হচ্ছে একসাথে, এটা হচ্ছে মূল শব্দ। টুগেদার অর্থ হচ্ছে একসাথে, তাহলে একসাথের বিপরীত শব্দ কি? একা একা। একসাথের বিপরীত শব্দ একা, তাহলে একার ইংলিশ কি? অ্যালোন। শেষ। তাহলে কি করছি আমরা? ইট লিখছি, এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, অক্সিলারি ভার্ব নাই, এর জন্য আমরা অক্সিলারি ভার্ব আনছি। কি আনছি? ডাজ। ডাজ কেন আনছি? কারণ ভার্বের সাথে এস অথবা ইয়েস আছে। বুঝতে কি পেরেছো? তারপরে আনছি নট, তারপর মূল শব্দ ছিল হচ্ছে টুগেদার, টুগেদার বিপরীত শব্দ হচ্ছে অ্যালোন। এই রুলের মাধ্যমে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সবগুলো নিয়ম শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আর সমস্যা হবে না। তো আজকের জন্য এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।